আসসালামু আলাইকুম। লুকিং ফর বাউ সিরিজের আজকে আমাদের সেকেন্ড এপিসোড এবং সেকেন্ড এপিসোডে আমি তোমাদেরকে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে আসা পরিমাণগত রসায়নের সকল প্রশ্নের একটা সমাধান দিব। এবং তোমরা যদি দেখো যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবির যে কোয়েশ্চেন প্যাটার্নটা এটা কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়ে আসছে। এবছর যেহেতু তোমার বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির কৃষিগুচ্ছের দায়িত্বে, সুতরাং তোমাদের বাকৃবির কোয়েশ্চেনগুলো সলভ করা কিন্তু অনেক বেশি জরুরি। তো আমি তোমাদেরকে পরিমাণগত রসায়ন থেকে যত প্রশ্ন আছে সবগুলাই সলভ করে দিব। আমি বাইজিদ বুস্তামি, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। চলো আমরা একটু দেখি যে কি কি প্রশ্নগুলো হচ্ছে আমাদের আসছে পরিমাণগত রসায়ন থেকে। আচ্ছা, আমরা এক এক করে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ সলভ করব। লাস্ট পর্যন্ত তুমি যদি ভাইয়া সলভ করে যেতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি এই ক্লাস থেকে তুমি একদম পরিমাণগত রসায়নের সম্পূর্ণ কভার ইনশাল্লাহ এই ক্লাস থেকে হয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে একটু কথা বলে রাখি, আমাদের কিন্তু রিস্টার্ট 2.0 এর ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। তো যারা এনরোল করো নাই, এনরোল কিন্তু করে নিতে পারে এবং কৃষি গুচ্ছ এবং গুচ্ছের জন্য একটা বেস্ট প্রিপারেশন রিস্টার্ট 2.0 তে কিন্তু হবে। ওকে, দেখো প্রথম কোয়েশ্চেনটা আসছে কোত্থেকে, আমাদের মূল সংখ্যা টাইপ থেকে কিন্তু আমাদের প্রথম কোয়েশ্চেনটা আসছে। তো কি বলা আছে, খুবই ইজি একটা কোয়েশ্চেন, যে 10 গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা কত। তোমরা একটু খেয়াল করে দেখো, এই কোয়েশ্চেনটা যদি বলি আমরা বাউতে কত সালে আসছে, আমাদের 17-18 সেশনে। কিন্তু দেখো কৃষিগুচ্ছে কিন্তু এটা 19-20 সেশনে আসছিল, 20-21 সেশনে সম্ভবত আসছে, তবে 19-20 সেশনে কিন্তু এই কোয়েশ্চেনটা আসছে। তার মানে কি বাকৃবির কোয়েশ্চেন কিন্তু হুবহু রিপিট হচ্ছে কোথায়, কৃষিগুচ্ছে। দেখো এবার যেহেতু বাকৃবি আরো দায়িত্বে আছে, তার মানে বুঝতে পারতেছো বাকৃবি প্যাটার্নটা তোমার জানাটা কিন্তু অনেক বেশি জরুরি ভাইয়া, বুঝছো? আচ্ছা, এখন দেখো আমরা এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবো। আমি তোমাদেরকে একটু মূল সংখ্যা যে টাইপটা আছে সম্পূর্ণ টাইপটা একটু ক্লিয়ার করে দিই। ধরে নাও এটা হচ্ছে কি ভাইয়া মূল সংখ্যা। এখন তোমাদেরকে অনেক সময় বলে যে মূল দেওয়া থাকলে তোমরা ভরে কিভাবে যাবা, অথবা মূল দেওয়া থাকলে তোমরা ভরে কিভাবে যাবা, তাই না? তাহলে মূল থেকে যখন ভরে যাবা তখন তুমি এটাকে গুণ করবা কি দিয়ে জানো, আণবিক ভর দিয়ে গুণ করবা। আবার ভর থেকে যখন মূলে আসবা তখন তুমি এটাকে ভাগ করবা কি দিয়ে, আণবিক ভর দিয়ে কিন্তু ভাগ করবা। পরবর্তীতে দেখো তুমি যখন মূল থেকে তুমি আয়তনে যাবা তখন কি করবা, তুমি 22.4 দিয়ে গুণ করে দিবা। আবার আয়তন থেকে যখন মোলে আসবা তখন তুমি এই আয়তনকে 22.4 দিয়ে জাস্ট ভাগ করে দিবা। পরবর্তীতে তুমি যখন মোল থেকে কোথাও অণু বা আয়ন সংখ্যা, আমি যেটা বলছি অণু অথবা আয়ন, এখানে কিন্তু আমি একবারও বলি নাই যে এখানে পরমাণু সংখ্যা, কি বলছি, অণু অথবা আয়ন সংখ্যায় যাবা, তুমি জাস্ট কি করবা, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে তুমি কি করবা, গুণ করে দিবা। এবং তুমি যখন অণু বা আয়ন থেকে মোল সংখ্যায় আসবা তখন তুমি কি করবা, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে জাস্ট ভাগ করে দিবা। এখন এইটার যদি আমি একটা সামারি দেই, তুমি যখন মোল থেকে কোথাও যাবা তখন তুমি গুণ করবা, কোথাও থেকে যখন মোলে আসবা তখন তুমি সেটাকে ভাগ করবা। এটা হচ্ছে এখানে প্রসেসটা। তো চলো আমরা এই জিনিসটা আশা করি তোমরা বুঝে ফেলছো। তো এটা কিন্তু একটা সুন্দর একটা ডায়াগ্রাম, যেটা দিয়ে তোমরা খুব ভালোভাবে মূল সংখ্যার সকল কোয়েশ্চেন তুমি সলভ করতে পারো, এবং মূল সংখ্যা থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সো ভাই একটু খেয়াল করে দেখো, এখানে আমার দেওয়া আছে কি 10 গ্রাম অক্সিজেন, অর্থাৎ ভর দেওয়া আছে, তাহলে আমাকে যেতে হবে কোথায়, অনুসংখ্যায় যেতে হবে। এখন এই 10কে আমি যদি আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি মোল সংখ্যা। তার পরবর্তীতে মোল সংখ্যার সাথে আমি যখন অ্যাভোগাড্রো নাম্বারটা আমরা গুণ করে দিব তখন হচ্ছে কি আমাদের হবে অণুর সংখ্যা। এখন চলো আমরা একটু এটাকে ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো আমরা যদি 10 দিয়ে 32কে কাটি তাহলে কত, 3.2 আসতেছে। এখন 3.2 দিয়ে আমরা 6.02 কে যদি আমরা কাটতে যাই, একটু ক্যালকুলেটর ছাড়া আমাদের একটু কষ্ট হয়ে যাবে। এখন চলো আমরা এখানে 3.2 কে বাদ দিয়ে দিলাম, আমরা এখানে 6.02 কে বাদ দিয়ে দিলাম, আমরা একদম সহজ জিনিসগুলো রেখে দিলাম। এখন 3 দিয়ে যখন আমরা 6 কে কাটবো তখন কি 2 হবে। যেহেতু আমার এখানে 3.2 ছিল, তার মানে কি 2 এর চেয়ে একটু কম হবে। ধরো নাও কত আসতে পারে, 1.9 ইন্টু 10⁻23। এখন চিন্তা করবা, তোমার যখন কোনো একটা অ্যাডমিশনে কোনো ক্যালকুলেটর দেওয়া থাকবে না, তখন তোমার অপশনটা কি হবে, তোমার যে রেজাল্টটা তুমি পেয়েছো তার কাছাকাছি কিন্তু একটা থাকবে। সো এখানে খেয়াল করে দেখো, এখানে ঘ নম্বর অপশনে কি আছে, 1.88 ইন্টু 10⁻23। বাকি যে অপশনগুলো আছে সেটা একটাও কিন্তু 2 বা 1.9 এর কাছাকাছি না। সো তোমরা সবসময় কিন্তু 10 এর পাওয়ারটাও খেয়াল করবা। অনেক সময় তোমাদের হয়তো এখানে এই জিনিসটা সামনের সংখ্যাটা একদম সেম দিতে পারে, বাট তোমরা যদি পাওয়ারটা খেয়াল না করো তখন কিন্তু তোমাদের এই ইজি জিনিসগুলো মিস্টেক হয়ে যায়। সো পাওয়ারগুলো একটু খেয়াল করবা, তাহলে কত হবে, 1.88 ইন্টু 10⁻23। এবং ক্যালকুলেশনের ক্ষেত্রে কি করবা, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সো তোমরা কি করবা, একদম কাছাকাছি ভ্যালুগুলো ধরে ফেলবা, তাহলে তোমাদের জন্য কিন্তু ক্যালকুলেশনটা সহজ হবে। একদম তোমাকে 100% একুরেসি লাগবে না, তুমি জাস্ট কাছাকাছি জিনিসটা নির্ণয় করতে পারলেই কিন্তু তোমার হয়ে গেছে। ওকে, তো আশা করি প্রথম কোয়েশ্চেনটা তোমাদের ক্লিয়ার। ওকে, আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই, যে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, কতবার আসছে। দেখো বাউতে 9-10 আসছে, বাউতে 14-15 আসছে, কৃষিগুচ্ছ 19-20 আসছে, বাউতে 17-18 সেশন আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিন্তু এই কোয়েশ্চেনটা। সো আমরা খুব সিম্পলি হচ্ছে জারণ সংখ্যাটা নির্ণয় করতে পারি। দেখো আমরা কি জানি যে কোনো একটা যৌগ বা মৌলের মুক্ত অবস্থায় জারণ মান কত, মুক্ত অবস্থায় জারণ মান হচ্ছে কি তার 0 হবে। তাহলে দেখো আমরা পটাশিয়ামের জারণ মান কত জানি, 1 ইন্টু 2। আচ্ছা, প্লাস আমরা কারটা নির্ণয় করবো, ক্রোমিয়ামেরটা, দ্যাটস আমরা কি ধরলাম এখানে 2x প্লাস
আমরা অক্সিজেনে কত -2 ইন্টু কয়টা অক্সিজেন 7 ইকুয়াল কত আসছে 0। কেন 0? কারণ আমরা মুক্ত অবস্থায় জারণ মান কত পাচ্ছি 0, আর চার্জিত অবস্থায় চার্জের সমান। এর পরবর্তীতে চলো আমরা কত পাচ্ছি 2 প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল 0, এবং আলটিমেটলি আমরা পাচ্ছি কত 2x ইকুয়াল কত 12, এবং x ইকুয়াল কত পাচ্ছে আমাদের +6। সো আমাদের आंसरটা কি হচ্ছে এখানে +6 হচ্ছে। এখন তোমাদেরকে আরো একটা কনসেপ্ট আমি একটু শিখিয়ে দেই। যেহেতু তোমাকে বলছে কি যে তুমি এবার জারণ সংখ্যা নির্ণয় করো, তখন তুমি এটা +6 পেয়েছো। বাট যদি কখনো বলতো যে প্রাথমিক জারণ মান কত, তখন তোমার কি হইতে জানো, এইটা তুমি 2x কে কখনো ভাঙবা না, অর্থাৎ x এর সহগ সহ যে জারণ মানটা পাবা সেটা হচ্ছে কি তোমার প্রাথমিক জারণ মান। সো যদি কখনো জিজ্ঞেস করে যে ভাইয়া যে প্রাথমিক জারণ মানটা কত, তখন হচ্ছে কি তোমরা এই জিনিসটাকে নির্ণয় করবা, প্রাথমিক জারণ মানটা কত, তখন আমরা এটাকে নির্ণয় করবো। এটা জাবিতে বেশি আসছে, বাট কৃষিগুচ্ছের জন্য তুমি শিখে ফেললা। সো জারণ মান আশা করি তোমরা সবাই এখান থেকে নির্ণয় করতে পারবা ইনশাল্লাহ। পরবর্তী কোয়েশ্চেনে চলো ভাইয়া, আমাদের কি দেওয়া আছে, কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক। আচ্ছা, কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? দেখো এখানে কত হচ্ছে আমাদের, এখানে যদি আমরা নির্ণয় করতে যাই, কত হাইড্রোজেনের জন্য 1, ক্লোরিনের জন্য x, অক্সিজেনের কত -2 ইকুয়াল 0, এবং আলটিমেটলি আমরা কত পাচ্ছি এখানে x ইকুয়াল কত পাচ্ছি +1। এরপরে চলো আমরা যদি দেখি এখানে আমরা হাইড্রোজেনের 1 প্লাস ক্লোরিনের জন্য কত দিলাম x, এবং এখানে কত -4 ইকুয়াল 0, এবং আলটিমেটলি ক্লোরিনের জারণ মানটা কত পাচ্ছি আমরা এখানে, বলো তো দেখি +3 পাচ্ছি। পরে গ নাম্বার অপশনে দেখো এখানে আমরা হাইড্রোজেনের 1 প্লাস x -6 ইকুয়াল 0, বা আমরা তোমার x ইকুয়াল কত পাচ্ছি এখানে +5 পাচ্ছি, অর্থাৎ এখানে কত আসছে, এটার ক্ষেত্রে জারণ মানটা +5 আসতেছে। এর পরবর্তী লাস্টের যে অপশনটা আছে আমরা যদি সেটা একটু চেক করে দেখি, দেখো এখানে কি দেওয়া আছে ভাইয়া, 1 প্লাস x মাইনাস কত 8 ইকুয়াল 0, এবং x ইকুয়াল কত আসছে আমাদের +7। তোমরা সিম্পলি দেখো এখানে হাইড্রোজেন সংখ্যা সমান, এখানে ক্লোরিন সংখ্যা সমান, এবং তখন তোমরা দেখবা যে অক্সিজেন সংখ্যা যার বেশি আছে তার জারণ মানটাই বেশি হবে। আর একটা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে দেই, তোমাদের যখন বলে না যে অ্যাসিডের শক্তিমাত্রার ক্ষেত্রে বলে না কোন অ্যাসিডের শক্তিমাত্রা বেশি, মনে রাখবা এই ClO4 যদি কোনো অপশনে থাকে তাহলে নির্দ্বিধায় অ্যান্সার করে আসবা এটা হচ্ছে কি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে সবাই, তাহলে আশা করি তোমরা এই জারণ মানটাও নির্ণয় করতে পারছো, এটা বাউতে 17-18 সেশন আসছিল। পরবর্তীতে দেখো দ্রবণের কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। মনে রাখবো দ্রবণের হচ্ছে কি মোলালিটিটা হচ্ছে কি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাহলে দ্রবণের মোলালিটি ইকুয়াল কত আমরা জানি, দ্রবের ভর ডিভাইডেড কি তোমার দ্রবের ভর ডিভাইডেড হচ্ছে কি আমরা জানি কে তোমার দ্রবণের ভর। তাহলে কি জানবো আমরা, দ্রবণের ভর। ঠিক আছে, দ্রবের ভর ডিভাইডেড দ্রবণের ভর। এখানে কিন্তু আয়তন বলে নাই, তার মানে কি মোলালিটিটা কি অলওয়েজ কঠিনের সাপেক্ষে হচ্ছে, দ্যাটস ওয়াই এটা মোলালিটি হচ্ছে যে কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, 17-18 সেশনে আসছে। থিওরিটিক্যাল কোশ্চেনটা আমরা বাউতে বেশি পাচ্ছিলাম। দেখো এখন আসো যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রা কত, অর্থাৎ এই কনসেপ্টটা করতে আসছে আমাদের তোমার শতকরা থেকে, অর্থাৎ আমাদের মোলারিটি টাইপ থেকে আসছে, যে শতকরা থেকে আমরা কিভাবে মোলারিটি নির্ণয় করতে পারি। এখন আমরা শতকরা থেকে মোলারিটি নির্ণয় করতে গেলে একটা খুবই ইজি একটা কনসেপ্ট আমরা পাই, সেটা হচ্ছে কি আমরা জানি মোলারিটি S ইকুয়াল % ইন্টু 10 ডিভাইডেড হচ্ছে কি আণবিক ভর। এই হচ্ছে কি আমাদের কনসেপ্টটা, এটা হচ্ছে কি আমাদের মূল কনসেপ্ট আমরা পেলাম। ওকে, এখন চলো আমরা জাস্ট ভ্যালুগুলো বসায় দিচ্ছি, ভ্যালুগুলো বসাইলে আমাদের হয়ে যাচ্ছে। দেখো পার্সেন্টটা কত দেওয়া আছে এখানে, আমাদের 5% দেওয়া আছে, ইনটু 10 ডিভাইডেড আণবিক ভর কত সোডিয়াম হাইড্রোক্সাইডে 40 ইকুয়াল কত আসতেছে আমাদের 50 ডিভাইডেড কত 40 ইকুয়াল কত আসতেছে 1.25 আসতেছে 1.25। তাহলে দেখো কত আসতেছে এখানে 1.25 মোলার। 1.25 মোলার হচ্ছে ঘনমাত্রা। তোমরা জাস্ট এই শর্টকাটটা মনে রাখলে কিন্তু তোমরা এখান থেকে ইজিলি এটা অ্যান্সার করতে পারতেছো। এই শতকরা থেকে মোলারিটি কিন্তু কৃষিগুচ্ছের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা কিন্তু বেশ কয়েকবারই কৃষিগুচ্ছ আসছে, সো তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবা, এই টাইপটা একটু মনে রাখবা। ঠিক আছে সবাই, তো এই শর্টকাট জানলে তোমার শতকরা থেকে মোলারিটি খুব ইজিলি তোমরা সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তো 6 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো যে 250 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন আছে। একটু খেয়াল করে দেখো এখানে আমাদের ডাব্লিউটা বের করতে বলছে, তো আমরা জানি কি S ইকুয়াল W ডিভাইডেড MV, এটা আমরা জানি, বা W ইকুয়াল কি হবে আমাদের SMV। ওকে, এখন S ইকুয়াল কত দেওয়া আছে বলো তো দেখি, এখানে 0.1 মোলার দেওয়া আছে, M কত আমরা জানি 40। তারপর আসো এখানে 250 ml রাখবো নাকি এটাকে লিটারে নিব, লিটার নিলে কত আসবে এখানে 0.25 আসতেছে। পরবর্তীতে খেয়াল করো এখানে আমাদের একটু খেয়াল করে দেখো ভাইয়া কি আসতেছে আমাদের। এখন ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের একটু ঝামেলাটা হইতে পারে, কেমন ঝামেলা হইতে পারে একটু খেয়াল করে দেখো, এখানে কি দেওয়া আছে ভাইয়া 0.1। তাহলে মনে রাখবা আমি একটা ক্যালকুলেশন তোমাদের একটু বলে দিই, তুমি ধরো x এর সাথে
0.1 গুণ করা ইকুয়াল কি x কে 10 দিয়ে ভাগ করা, একই কথা। অর্থাৎ কোন একটা সংখ্যাকে 0.1 দিয়ে গুণ করা এবং তাকে 10 দিয়ে ভাগ করা কিন্তু ভাইয়া একই ব্যাপার। সো খেয়াল করে দেখো এখানে কত আসবে আমাদের, এই দুইটার মধ্যে যখন আমরা ক্যালকুলেশনটা করব তখন কত আসবে আমাদের 4 আসবে। এখন আসো 4 এর সাথে আমরা কি করব 0.25 দিয়ে গুণ করব। এখন খেয়াল করো কোন একটা সংখ্যা x কে আমরা যদি 0.25 দিয়ে গুণ করি ইকুয়াল তাকে আমরা এই x কে আমরা কি করতে পারি 4 দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ তাকে 0.25 দিয়ে গুণ করা এবং তাকে 4 দিয়ে ভাগ করা কিন্তু একই কথা। তাহলে আমরা 4 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি আমাদের আসতেছে কত, आंसर আসতেছে 4। তাহলে আমরা বলতে পারি যে এই কোশ্চেন आंसर কি হবে ভাইয়া বলো তো দেখি। এখানে আমাদের 4 কে 4 দিয়ে ভাগ করলে কত আসতেছে আমাদের 1 আসতেছে। आंसर কত আসবে 1 গ্রাম আসবে। তাহলে বুঝছো এখান থেকে মেইনলি তোমরা এই ক্যালকুলেশন দুইটা একটু মাথায় রাখবা, এই জিনিসগুলো একটু আলাদা করে নোট করে রাখো, তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট কোশ্চেন চলো। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু আছে? দেখো এটাও কি আমরা ইজিলি পারবো, বা ওতে 17-18 সেশন আসছে। দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের আণবিক ভরটা দেওয়া আছে। আমরা এটাকে আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মোল সংখ্যা এবং তার সাথে যখন আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করব তখন আসছে কি আমাদের এখান থেকে অনুসংখ্যা। সো আমরা চলো কাটাকাটি করি, এটা দিয়ে এটাকে কাটলে কত আসবে 2 আসবে, 2 দিয়ে 6.02 কে কাটলে আমাদের 3.01 আসতেছে। তাহলে आंसर কত 3.01 * 10⁻23। এখানে তোমাদেরকে আমি একটু সতর্কতার কথা যদি বলি যে অনেক স্টুডেন্ট আছে 3.01 দেখে পাওয়ারটা আর দেখবে না এখানে। সো তোমরা কিন্তু 10 এর পাওয়ারটাও খেয়াল করবে। আমি একটু আগেই বলছি 10 এর পাওয়ারটা খেয়াল করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মনে থাকবে 10 এর পাওয়ার অবশ্যই খেয়াল করবা, তাহলে হচ্ছে কি তোমাদের মানে অ্যানসারটা ঠিকঠাক হবে। এখন আসো আমি তোমাদের সতর্কতা তো দিলামই, পরবর্তীতে চিন্তা করো আমি যদি এখানে অনুসংখ্যা না দিই আমি তোমাকে বলতাম যে ভাই এখানে পরমাণু সংখ্যা কত হবে। তো পরমাণু সংখ্যাটা কিভাবে নির্ণয় করবা, দেখো অনুসংখ্যা এবং পরমাণু সংখ্যা নির্ণয়ের পদ্ধতি ভিন্ন। এখন তুমি এই পর্যন্ত ঠিক করলা, অনুসংখ্যা নির্ণয় করলা, তারপর মনে রাখবা অনুসংখ্যা যেমন ধরো অক্সিজেন, অক্সিজেন অণুতে কয়টা পরমাণু আছে, এখানে 2টা পরমাণু আছে, 2 মোল পরমাণু আছে। তো আমরা এই কি করব, এখন অক্সিজেনের অনুসংখ্যা আমরা পাইলাম, এখন যদি আমরা পরমাণু সংখ্যা নির্ণয় করতে যাই তখন এটার সাথে আমরা জাস্ট 2 গুণ করব। তাহলে 2 গুণ করলে কত আসতেছে আমার এখানে 6.02 * 10⁻23 আসতেছে। সো মনে রাখবো যখন অণু সংখ্যা নির্ণয় করাটা একটা, বাট পরমাণু বললে ওই অণুতে বিদ্যমান পরমাণু সংখ্যা। ওকে, তাহলে আমাদের নির্ণয়টা হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলো 8 নম্বর কোশ্চেনে, কোন যৌগটি জারক হিসেবে কাজ করে? দেখো আমরা জারক হিসেবে কাজ করার চেয়ে আমরা একটা শর্টকাট শিখবো কি বিজারক হিসেবে কোনগুলো কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে এই শর্টকাট দিয়ে আমরা ফলো করতে পারি। মনে রাখবা কোথাও যদি ধাতুর সংখ্যা, কোন একটা যৌগের ধাতুর সংখ্যা ধাতুর সংখ্যা অধাতুর সমান অথবা বেশি হয় তখন আমরা সেটাকে কি বলবো, আমরা সেটাকে বলবো হচ্ছে কি তখন আমরা বিজারক বলবো। তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কি যে বিজারক। ক্লিয়ার, আমরা সেটাকে বলবো কি বিজারক। তাহলে অপোনেন্টে কি আসতেছে যে ধাতুর সংখ্যা যখন অধাতুর চেয়ে কম হবে তখন সেটা হবে কি জারক। তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা যদি একটু অপশনগুলো খেয়াল করি, এখানে কিন্তু হাইড্রোজেনকে তোমরা ধাতু হিসেবে ধরবা। আচ্ছা হাইড্রোজেন একটা, সোডিয়াম একটা, 2টা, তার মানে ধাতু কয়টা 2টা, অধাতু কয়টা একটা, তাহলে এটা কি হবে বিজারক হবে। এখানে দেখো ধাতু কয়টা 1 2টা 2টা 4টা, অধাতু কয়টা 1টা 2টা, তার মানে কি ধাতুর সংখ্যা বেশি, তার মানে কি এটাও বিজারক। এরপর আসো এখানে দেখো ধাতু ধাতু ধাতু, তার মানে কি এখানে দেখো এখানে কি হচ্ছে তোমার, যদি অ্যালুমিনিয়াম হচ্ছে কি তোমার এখানে তোমার কয়টা হচ্ছে এখানে বলো তো 4টা 5টা 6টা, তার মানে কি এটা কি হবে বলো তো দেখি, এটাও কিন্তু একটা বিজারকই হচ্ছে। বাট এখানে একটু খেয়াল করে দেখো অধাতু 3টা, ধাতু কয়টা 2টা, 3টা 2টা, তার মানে কি অধাতুর সংখ্যা যখন ধাতুর চেয়ে বেশি হবে তখন সেটা কি হবে জারক হবে। এছাড়াও মনে রাখবা নরমালি অ্যাসিড গুলা কিন্তু ভাইয়া জারক হয়, নরমালি কি হচ্ছে অ্যাসিড গুলা জারক হচ্ছে। সো আমাদের ট্রিক্সটা কি, ধাতুর সংখ্যা যদি অধাতুর সমান বা বেশি হয় তখন হচ্ছে কি ভাই এখানে আমাদের বিজারক হবে, এইটা মনে রাখলে আমাদের হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে, তবে মাঝে মাঝে একটু ব্যতিক্রম কিন্তু হয়ে যায়। আচ্ছা পরবর্তীতে আমরা দেখো আমরা যদি একটা কোশ্চেনে যাই, 9 নম্বর কোশ্চেন কি বলা আছে যে তোমার 0.5 মোলার নাইট্রিক অ্যাসিড এর দ্রবণ নমুনা দ্রবণ থেকে 100 ml 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে কত ml পানির প্রয়োজন হবে। এটা আমাদের টাইট্রেশনের সমীকরণ থেকে আসছে। তো টাইট্রেশনটা দেখো আমরা কিভাবে মনে রাখতে পারি, আমরা যদি একটু খেয়াল করে দেখি যে টাইট্রেশনটা খেয়াল করো, যে টাইট্রেশন থেকে আমরা যদি দেখি এখানে টাইট্রেশন, তো আমরা টাইট্রেশনের ফর্মুলাটা কি জানি, V1 S1 E1 ইকুয়াল কি V2 S2 E2, এটা হচ্ছে কি টাইট্রেশনের ফর্মুলা। আচ্ছা এখন দেখো এই ফর্মুলাতে আমার যখন একই দ্রবণ দেওয়া থাকবে তখন কিন্তু আমার তুল্য সংখ্যার কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে E1 যেটা হবে E2 কিন্তু সেমটা হবে। বাট দুইটা যখন ডিফারেন্ট তোমাকে দ্রবণ দেওয়া থাকবে, যেমন এক জায়গায় নাইট্রিক অ্যাসিড আর এক জায়গায় তোমার দেওয়া আছে কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কিন্তু দুইটার জন্য আলাদা আলাদা আমার কি তোমার তুল্য সংখ্যা থাকতে পারে, তাই না।
তখন হচ্ছে কি আমরা তুল্য সংখ্যাগুলো বসাবো, আদারওয়াইজ আমরা তুল্য সংখ্যা এই সূত্রে না ইউজ করলে হয়ে যাবে, না ইউজ করলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন চলো আমরা মেইন ক্যালকুলেশনে চলে যাচ্ছি যে আমরা মানগুলো বসাই। আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? প্রথমত আমার এখানে V1টা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে কোশ্চেনটা চাচ্ছি কি যে তুমি যখন এই দ্রবণটাকে 100 ml এত ঘনমাত্রায় নিবা, তখন আসলে তোমার এক্সট্রা কতটুকু পানি অ্যাড করা লাগছে, এটা হচ্ছে মেইন কথা। সো দেখো আমরা যদি এখানে V1টা নির্ণয় করতে যাই, তাহলে কি আসতেছে V2 S2, নিচে কত আসতেছে আমাদের S1, মানগুলো বসাই। V2 কত এখানে? V2 কত বলো তো? 100 ml। তারপর S2 কত? 0.1 মোলার, এবং এখানে S1 কত? 0.5 মোলার আসতেছে। এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা আমার স্টুডেন্টরা সবাই আশা করি এই ক্যালকুলেশনটা পারবা। তো কি বলছিলাম তোমাদেরকে, যে কোনো কিছুর সাথে 0.1 দিয়ে গুণ করা মানে কি তাকে 10 দিয়ে ভাগ করা, একই কথা, তাই না? তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 10 পাচ্ছি। 100 কে 10 দিয়ে ভাগ করলে 10, নিচে কত আসছে? 0.5। এখন আরো একটা ক্যালকুলেশন তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি, যে কোনো কিছুকে 0.5 দিয়ে ভাগ করা যে কথা, তাকে আমার 2 দিয়ে গুণ করা, একই কথা। 0.5 দিয়ে ভাগ করা যে কথা, তাকে আমার 2 দিয়ে গুণ করা, একই কথা। তোমরা এই ট্রিক্স গুলা কিন্তু ভাইয়া খাতায় নোট করবা, অবশ্যই নোট করবা। নোটটা কারা করছো না করছো কমেন্টও দিতে পারো, অথবা এটা আমাদের অসমিয়াম ফেসবুক গ্রুপে সাবমিট করতে পারো যে ভাই আমি নোটটা করেছি, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। ম্যাথ সবাই পারবে, মানে ফর্মুলা সবাই পারে, বাট ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন না পারলে তোমার কিন্তু কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে কি, তোমার মামার বাড়ির কলা, তোমাকে কলা ছিলেও দিলাম, বা তুমি হচ্ছে খাইতে পারো না, তার মানে কি আমার ছেলেটাই বৃথা। দ্যাটস ইট। চলো, তার মানে কি আমরা 10 কে যখন 0.5 দিয়ে ভাগ করবো, তাকে 2 দিয়ে গুণ করা, একই কথা। অর্থাৎ আসছে কত? 20। এখন আমার উত্তর হচ্ছে কত? 20। উত্তর 20 হবে? বলো, এটা কি সঠিক? না, এটা হচ্ছে কি ভুল হয়েছে। কেননা আমাকে চাচ্ছে নাকি এখানে কত ml পানির প্রয়োজন। অর্থাৎ আমি এই কোশ্চেন থেকে এখন কি কি পেলাম জিনিসগুলা, আমি পেলাম হচ্ছে কি V1 পেলাম কত এখানে তোমার 20 ml। তারপর V2 আমার কত ছিল? আমার 100 ml ছিল। এখন আসো আমার এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু? আমার 80 ml হচ্ছে কি আমার পার্থক্য। 80 ml থেকে আমার ডেল ভি। সো আমার এখানে মূলত ডেল ভি বা অতিরিক্ত কত আমার আয়তন অ্যাড করা লাগছে, সেটা আমার কাছে চাচ্ছিল। ডেল ভি কত? 80 ml। সো আমার এই 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি 80 ml। সবাই ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন হলো আমাদের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো আমরা মেইনলি জানি কি যে কারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা মূলত জানবো কি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা কারা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা কারা। আচ্ছা, তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে মনে রাখবা, যেসব পদার্থের ক্ষেত্রে কি থাকছে? তোমার সি থাকে, যাদের ক্ষেত্রে সি থাকে তারাই প্রাইমারি। যেমন এই যে সি আছে, এই যে সি আছে, এই যে সি আছে, এরা হচ্ছে কি তোমার প্রাইমারি। আর যাদের সি নাই তারা হচ্ছে কি সেকেন্ডারি। ব্যতিক্রম কে? শুধুমাত্র কি HCl। HClটা একটু ব্যতিক্রম আছে, কারণ HCl তোমার সি থাকা সত্ত্বেও কিন্তু এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝছো সবাই? তাহলে আমরা কি মনে রাখবো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কি এখানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, তো পরবর্তী কোশ্চেনে একটু খেয়াল করো। আমরা যদি যাই 11 নম্বর কোশ্চেনে, যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড 500 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলারিটি কত? মোলারিটি ভাই খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা কোথায় আসছে? 12 16 17 সেশন আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমাকে কি দেওয়া আছে? এখানে W দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিড 500 ml, এখানে কি দেওয়া আছে? V দেওয়া আছে। দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলারিটি কত? একদম সিম্পল। আচ্ছা, আমরা কি জানি? S ইকুয়াল W বাই mv। সো আমাদের W কত এখানে? 49, m কত আমরা জানি? 98, v কত? 0.5, কারণ 500 ml কে আমরা কাটাকাটি 500 ml কে লিটারে নিয়ে গেলাম। কাটো এটাকে, এটা দিয়ে এটাকে কাটলে কত? 2। 2 এর সাথে 0.5 গুণ করলে কত? 1 আসবে। তার মানে আলটিমেটলি আসছে কত? 1/1, অর্থাৎ অ্যানসার কত আসছে? 1 মোলার। সো বুঝছো সবাই? একদম ইজি কোশ্চেন। সো আমরা যেটা খেয়াল করলাম যে মোলারিটি থেকে কিন্তু বাকৃবিতে প্রচুর কোশ্চেন আসতেছে। এটা নিশ্চিত থাকো যে কৃষি গুচ্ছে তোমরা মোলারিটি থেকে একটা কোশ্চেন 100% পাবা। পাবা মানে পাবা, এই কোশ্চেন একটা 100% ইনশাআল্লাহ কমন পাবা। পাশাপাশি মূল সংখ্যাও পেতে পারো এবং জারণ বিজারণ থেকে কোশ্চেন ইনশাআল্লাহ পাবা। ওকে, নেক্সট কোশ্চেনে যাও আমরা। 12 নম্বর কোশ্চেন কি আছে? 16 17 সেশনে আসছে, এটাও আশা করি তোমরা সবাই পারবা। দেওয়া আছে কি 250 ml দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে তা একটা নরমাল দ্রবণ হবে। এটা কিন্তু ভাইয়া সহজ কোশ্চেন না, এটা সহজ কোশ্চেন না, এটা ট্রিকি কোশ্চেন আছে। দেখো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমাকে কিন্তু এখানে মোলার বলে না, কি বলছে? নরমাল বলছে। তো প্রথমত আসলে আমরা নরমালিটিটা নিয়ে একটু কাজ করি। আমরা প্রথমত কি করব? নরমালিটিটা নিয়ে একটু কাজ করব। নরমালিটি, কারণ নরমালিটি থেকে আমরা মোলারিটিটা নির্ণয় করতে হবে। সো নরমালিটি নিয়ে যখন আমরা কাজ করতে যাব, তখন আমরা একটু খেয়াল করে দেখো। আমরা জানি নরমালিটি n ইকুয়াল মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। সো আমাদের নরমাল দ্রবণ বলছে, আমরা মোলার দ্রবণ যখন বলি তখন আমরা কি মনে করি? 1 মোলার। বাট এখানে যখন নরমাল বলছে তখন কি এটা 1 নরমাল হবে। সো আমাদের এখান থেকে মূলত আমরা কি নির্ণয় করব? তোমার মোলারিটিটা নির্ণয় করব। তাহলে বা আমরা কি করলাম এখান থেকে? S ইকুয়াল n ডিভাইডেড E। ওকে, তাহলে n কত এখানে আছে? আমাদের 1 নরমাল। এখন আসো E তুল্য সংখ্যা কত? দেখো এখানে সোডিয়াম
এবং কার্বনেটের মধ্যে যেহেতু এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক না? তার মানে কি দেখো এখানে সোডিয়াম এবং কার্বনেটের মধ্যে এটার মধ্যে আমাদের কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে? এখানে দুইটা ইলেকট্রন আদান প্রদান ঘটেছে। তো যেহেতু দুইটা ইলেকট্রন আদান প্রদান ঘটেছে, আমরা এটা তুল্য সংখ্যা কত ধরবো? 2 দিয়ে ভাগ করব। তাহলে তুল্য সংখ্যা কত? 2। তাহলে দেখো আমরা এখান থেকে আলটিমেটলি মোলারিটিটা কত পাচ্ছি? 1/2 পাচ্ছি। এখন চলো আমরা মেইন ক্যালকুলেশনে চলে যাই। আমাদের তোমার কি বলছে যে ডাব্লিউ বের করতে বলছে। এখন চলো আমরা যদি ওই ক্যালকুলেশনে চলে যাই, মোলারিটি ক্যালকুলেশন আমরা কি জানি? S ইকুয়াল W বাই mv। সো W ইকুয়াল S mv। S কত দেওয়া আছে এখানে বলো? S কত আমরা পাইলাম? 1/2 পাইলাম। S পাইলাম কত? 1/2 ইনটু m কত পাচ্ছি আমরা এখান থেকে বলো তো দেখি? m পাচ্ছি কত এখানে? আণবিক ভর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106, 106। তোমরা হিসাব করে দেখে নিও। 106 আয়তন কত পাচ্ছে? 250, মানে কি 0.25। চলো ভাই আমরা একটু ক্যালকুলেশনটা এখান থেকে সুন্দরভাবে করে ফেলি। সুন্দরভাবে যখন ক্যালকুলেশনটা করব, দেখো আমরা এটা দিয়ে এটাকে যখন কাটবো তখন কত পাচ্ছি বলো? এটা দিয়ে এটাকে কাটলে কত পাচ্ছি আমরা? এখানে 53 পাচ্ছি। আচ্ছা, 53 এর সাথে যখন আমরা 0.25 গুণ করব, অর্থাৎ 53 কে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা বের করতে পারি কত? 4 12 48, তাই না? 4 13 52। তার মানে কি 13.25 পাচ্ছি। 4 13 52, 13.25। তাহলে 13.25 কোথায় আছে? বা 13.25, এই হচ্ছে কি आंसर। সো ভাইয়া এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে তোমার। এখানে প্রথমত নরমালিটির কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে, পরবর্তীতে মোলারিটি কনসেপ্ট তো সবারই ক্লিয়ার। সো কোশ্চেনটা আসছে কত সেশনে? বাউতে আসছে তোমার 16 17 সেশনে। দেখে যতটা ইজি মনে হচ্ছে, কোশ্চেন কিন্তু ততটা ইজি না। সো আশা রাখি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার, নরমালিটিটাও ক্লিয়ার, মোলারিটিটাও ক্লিয়ার, বিশেষ করে ক্যালকুলেশনটা তোমরা ভালোভাবে ক্লিয়ার হইছো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, জারণ বিজারণ। দেখো আমরা মোটামুটি সবগুলো টাইপে হাত দিচ্ছি, কিন্তু জারণ বিজারণ হাত দিচ্ছি, আমরা জারণ সংখ্যা হাত দিয়ে ফেলছি, আমরা হচ্ছে এখান থেকে জারক বিজারক নির্ণয় করা শিখছি, আমরা মোলারিটি কোশ্চেন শিখলাম, আমরা শতকরা শিখলাম, সামনে আমরা সবগুলো টাইপ কিন্তু সলভ হবে। মানে আমি তোমাদেরকে একটা চ্যাপ্টারে কোশ্চেন সলভ ক্লাস দিয়ে কিন্তু আমি শুধু কোশ্চেনের অ্যান্সার বলতেছি না, টাইপটাই ক্লিয়ার করে দিচ্ছি। যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবো ভাইয়া, বিশ্বাস করো তুমি পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারো যে ভিডিওটার বেনিফিটটা কতটুকু। ওকে, আরো যে কথাটা বলবো, তোমরা যারা রিস্টার্ট 2.0 কোর্সে এনরোল করো নাই, এনরোলটা করে নাও অফারে ভাইয়া। একদম সুন্দরভাবে এইভাবে ধরে 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 তোমাদেরকে শেখানো হবে প্রত্যেকটা টাইপ, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, ইংরেজি বলো, কৃষি গুচ্ছ এবং গুচ্ছের জন্য রিস্টার্ট 2.0 একদম ডেডিকেটেড একটা প্রোগ্রাম। এখান থেকে ইনশাআল্লাহ তুমি একদম টপ ক্যাটাগরি টিচার পাবা এবং টপ ক্যাটাগরি ডেডিকেশন পাবা। এবং কৃষি এবং গুচ্ছ, আমি এখানে বলতেছি না মেডিকেল বা ঢাবি এরকম কিছু বলতেছি না, কৃষি এবং গুচ্ছ স্পেশাল যদি বলা হয়, তাহলে এখানে অসমিয়াম অনেক বেটার একটা সার্ভিস তোমাকে প্রোভাইড করবে ইনশাআল্লাহ। কারণ এখানে যারা আছে সবাই বাকৃবি টপার, সবাই কৃষি গুচ্ছের টপার, বুঝছো? ওকে, পরবর্তীতে দেখো আমাদের কি বলছে, এটা একটা কি এখানে জারণ বিজারণ বিক্রিয়া, এখানে অ্যামোনিয়া কি হিসেবে কাজ করতেছে। তো জারণ বিজারণ বিক্রিয়া থেকে তোমরা জাস্ট জারণ মানে চেঞ্জটা একটু দেখো, তাহলে হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখো, এখানে অ্যামোনিয়া জারণ মান কত হবে? -3 হবে, কারণ হাইড্রোজেন এখানে +3, কারণ হাইড্রোজেন তো নরমালি কত? +1, তিনটা হাইড্রোজেনে কি +3 হচ্ছে, এই জন্য অ্যামোনিয়া নাইট্রোজেনে কত? এখানে -3। বাট এখানে দেখো, এখানে নাইট্রোজেনে কত হচ্ছে? 0 হচ্ছে। কেননা আমি একটু আগে একটা কোশ্চেন সলভ করতে গিয়ে তোমাদেরকে বলছি যে মুক্ত অবস্থায় জারণ মান 0 হচ্ছে। তাহলে দেখো প্রথমত ছিল কত? -3, এটা চেঞ্জ হয়ে কত হয়েছে? 0 হয়েছে। জারণ মানে কি হয়েছে ভাইয়া? বৃদ্ধি পাইছে না এখানে। তাহলে মনে রাখবা, জারণ মান যখন বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা কি বলি? রিডিউসিং এজেন্ট। কি বলতেছি আমরা? রিডিউসিং এজেন্ট। তার মানে কি এটা রিডিউসিং এজেন্ট বলা হবে, বুঝছো? এবং জারণ মান যখন বৃদ্ধি পাচ্ছে তখন এখানে কি হচ্ছে? জারণ হচ্ছে। ওকে, তাহলে আশা করি এটা তোমরা বুঝছো। জারণ বিজারণ থেকে কোশ্চেন আসলে ইজিলি অ্যান্সার করতে পারবা। পরবর্তী কোশ্চেনে চলো। অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়ন ইলেকট্রন গ্রহণ করে কয়টি? মনে রাখবা, অম্লীয় মাধ্যমে বললে 5টি, পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে যখন অম্লীয় মাধ্যমে বলবে তখন হচ্ছে কি এখানে 5টি হবে, আর যখন তোমাকে ক্ষারীয় মাধ্যমে বলবে তখন হচ্ছে কি 3টি হবে। তাহলে ক্ষারীয় মাধ্যমে বললে 3টি এবং অম্লীয় মাধ্যমে বললে কয়টি হবে? এখানে 5টি হবে। সো ভালোভাবে মনে রাখবা, ক্ষারীয়তে 3টি, অম্লীয়তে কয়টি? 5টি। পরবর্তীতে আসো, এই কোশ্চেনটা কি বলছে দেখো, একটু খেয়াল করো। এটা 16 17 সেশনের কোশ্চেন, যে 50 ml আয়তন দেওয়া আছে, 50 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে প্রশমনের জন্য কি পরিমাণ 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন আছে? সো এই কোশ্চেনটা হচ্ছে কি তোমার ভাইয়া টাইট্রেশন থেকে আসছে। সো আমরা একটু সূত্রটা বসায় দেই, V1 S1 E1 ইকুয়াল V2 S2 E2। সো আমাদের দেওয়া আছে কি এখানে V1, আমাদের S1, আমরা E1 কত পাবো? এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো অ্যাসিডের ক্ষেত্রে তোমরা তুল্য সংখ্যা মনে রাখবা, অ্যাসিডের হাইড্রোজেন সংখ্যা, শুধুমাত্র ফসফরাসের অ্যাসিডগুলো ব্যতিক্রম। ফসফরাসের যে অ্যাসিডগুলো থাকবে তাদের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে তাদের যে কটা অক্সিজেন আছে তার থেকে 1 মাইনাস, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। ওকে, এখানে দেখো আমরা কি পাচ্ছি?
S1 পাচ্ছি, এখানে কি পাচ্ছি আমরা তুল্য সংখ্যা পাচ্ছি S2 পাচ্ছি, এখানে তুল্য সংখ্যা কত E2, E2 ইকুয়াল কত হবে হাইড্রোক্সাইড সংখ্যা। ক্ষারের ক্ষেত্রে মনে রাখবা হাইড্রোক্সাইড সংখ্যা হচ্ছে তোমার কি তার তুল্য সংখ্যা, মনে থাকবে। আচ্ছা তাহলে কত আসতেছে এখানে 1 আসতেছে। চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি এখান থেকে। আমাদের নির্ণয় করতে হবে কি তাহলে V2 টা, তাহলে V2 ইকুয়াল V1 S1 E1 ডিভাইডেড কি তোমার S2 E2। ক্যালকুলেশন যদি আমরা করতে যাই দেখো কি আসতেছে আমাদের, V1 কত এখানে 50, V1 দেওয়া আছে 50, S1 কত 0.1, E1 কত এখানে 1 পাচ্ছি, S2 কত এখানে বলো তো দেখি, S2 কত 0.1 ইনটু E2 কত এখানে বলো তো 1 পাচ্ছি। আমরা কত পাচ্ছি আলটিমেটলি তাহলে এই 0.1 দিয়ে দেখো, এই যে এখানে 0.1 আছে, এই 0.1 দিয়ে এই 0.1 কাটা আলটিমেটলি পাচ্ছি কত আমাদের 50 ml পাচ্ছি। তাহলে অ্যানসার কত এখানে 50 ml। খুব ইজি কোশ্চেন না টাইট্রেশন, তো আমরা টাইট্রেশন থেকে এই কোশ্চেনটা আমরা সলভ করে ফেলছি। পরে চলো আমাদের তাহলে 16 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, এখানে কি বলা আছে। এই কোশ্চেনটা মেইনলি কি নির্দেশকের বর্ণ থেকে আসছে, মানে নির্দেশকের বর্ণ পরিবর্তন থেকে আসছে। আমাদের বলা আছে যে মিথাইল রেড ক্ষারীয় দ্রবণ কি বর্ণে। দেখো আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে পারি। দেখো কিভাবে মনে রাখবো আমরা, মিলাহক, মিলাহক এটা হচ্ছে কি আমাদের প্রথম ট্রিক্স। তো এই মিলাহক থেকে মনে রাখবো যারা হচ্ছে এই মি থেকে মনে রাখবো কি যারা হচ্ছে তোমার কি মিথাইল জাতীয় যে নির্দেশকগুলো আছে, যারা মিথাইল জাতীয় নির্দেশক, যেমন মিথাইল রেড, মিথাইল ইয়েলো, মিথাইল অরেঞ্জ, এই নির্দেশকগুলা অলওয়েজ হচ্ছে কি ভাই এখানে এসিডে দিবে হচ্ছে কি লাল বর্ণ, অলওয়েজ কি করবে না এসিডে হচ্ছে তোমার কি লাল বর্ণ দিবে, এসিডে কি দিবে লাল বর্ণ, এসিডে দিবে হচ্ছে কি লাল বর্ণ, এবং এরা ক্ষারের মধ্যে কি দিবে হচ্ছে তোমার হলুদ বর্ণ, এসিডে দিবে লাল বর্ণ, ক্ষারে দিবে হচ্ছে কি হলুদ বর্ণ। খুবই সিম্পল। তার মানে কি মিলাহক মিথাইল জাতীয় যত নির্দেশক, এসিডে লাল, ক্ষারে হলুদ। তাহলে এখান থেকে কি হবে বলতো দেখে, এখান থেকে কি হবে যে ক্ষারীয় দ্রবণে কি বর্ণ দিচ্ছে, এখানে হলুদ বর্ণ দিচ্ছে, হলুদ বর্ণ দিচ্ছে। এরপরে চলো আমরা বাকি যে নির্দেশকগুলো পাচ্ছি, আমরা ব্রোমো জাতীয় যেগুলো পাচ্ছি, ব্রোমো, আমরা ব্রোমো, তাহলে ব্রোমো নির্দেশকগুলো মনে রাখবো হচ্ছে আমরা কি দিয়ে বউ হলো নীল, বউ হলো নীল, এই হচ্ছে কি আমাদের ট্রিক্স। তাহলে বউ হলো নীল থেকে আমরা মনে রাখবো, ব থেকে কি মনে রাখবো আমরা এখানে ব্রোমো জাতীয় যত কিছু আছে, ব্রোমো জাতীয়, হলো, হলো থেকে মনে রাখবো আমরা এরা এসিডে দিবে হচ্ছে কি হলুদ বর্ণ, এরা এসিডে দিবে হচ্ছে তোমার কি হলুদ বর্ণ, এবং এরা ক্ষারে দিবে হচ্ছে তোমার কি লাল বর্ণ, এরা ক্ষারে দিবে হচ্ছে সরি নীল বর্ণ দিবে। তাহলে এসিডে হলুদ, ক্ষারে নীল, ব্রোমো থাইমল ব্রু থেকে শুরু করে ব্রোমো জাতীয় সবগুলো হচ্ছে কি এরকম। ওকে, পরে চলো 17 নম্বর কোশ্চেন দেখো, আমাদের আবারও কিন্তু মোলারিটি থেকে কোশ্চেন আসছে, মোলারিটি থেকে আমরা একটু যদি খেয়াল করে দেখি, বলা আছে এখানে যে 17 নম্বর, এটা কোথায় আসছে বাও 11 12, শেরে বাংলা 8 9, বাও 13 14, বাও 15 16, খুব রিপিট হয়েছে, বাওয়ের কোশ্চেন এত পরিমাণে রিপিট হয়। দেখো 0.1 মোলার এস দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের 500 ml দ্রবণে, এটা কি দেওয়া আছে ভি দেওয়া আছে, তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। আমি এই টাইপের কোশ্চেনগুলো তোমাদেরকে একদম সলভ করে দিছি। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে কি এটা একটা হোমওয়ার্ক, আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা হচ্ছে এটাকে সলভ করো, প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছো প্রত্যেকে সলভ করবা, সলভ করো হচ্ছে কি কমেন্ট সেকশনে ভিডিওটা আপলোড করবা, যাতে বুঝি তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে বুঝতে পারছো। তো এটা ভাইয়া হোমওয়ার্ক, একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এটা সলভ করে তোমরা খাতায় দিয়ে দাও। 18তে দাও, কোনটি জারক হবে, দেখো কোনটি মেইনলি জারক হয় বলো তো দেখি, জারক কোথায় হবে। আমরা মনে রাখবো যে জারক এখানে কে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হচ্ছে এখানে জারক হচ্ছে, কেননা একটু খেয়াল করে দেখেন ধাতু কয়টা 2টা, অধাতু কয়টা 4টা, তাহলে যখন ধাতুর সংখ্যা অধাতুর চেয়ে কম হচ্ছে তখন সেটা কি হিসেবে কাজ করবে, জারক হিসেবে কাজ করবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এরপর চলো 2 লিটার দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি এখানে 2 লিটার দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত। সো আমাদের দেওয়া আছে কি ভি, আমাদের দেওয়া আছে কি ডাব্লিউ, আমাদের নির্ণয় করতে হবে কি এস, তাহলে এস ইকুয়াল ডাব্লিউ বাই এম ভি। তাহলে ডাব্লিউ কত দেওয়া আছে এখানে আমাদের 40 দেওয়া আছে, এম কত আমরা জানি 40, আচ্ছা ইনটু লিটার কত 2 লিটার, তাহলে কত আসতেছে আমাদের 1/2 ইকুয়াল কত 0.5 মোলার, ঘনমাত্রা কত এখানে 0.5 মোলার। একদম সিম্পল কোশ্চেন, বাও 15 16, ভাই বাওয়ের কোশ্চেন কত ইজি না, একদম ইজি। তোমরা জাস্ট এগুলো সলভ করো, একটু প্র্যাকটিস করো। আমাদের তো কোর্সে যারা ভর্তি আছো ডিস্টার 2.0 তে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস শীট দেওয়া হবে। যারা ভাই প্র্যাকটিস শীটগুলো প্র্যাকটিস করতে পারবা তারা নিশ্চিত কমন পাবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্র্যাকটিস শীট থেকে কমন পাবা। আমাদের জাবিডি তো প্র্যাকটিস শীট ছিল, সেখানেও অনেক স্টুডেন্টরা কিন্তু অনেক প্রশ্ন তোমার কমন পাইছে অনেকগুলো শিফটে। সো আমাদের ওয়াসমিয়াম থেকে কিন্তু আমরা প্রত্যেকটা কোর্সে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার
যে চ্যাপ্টারটা আজকে তোমার ক্লাস হবে ওই চ্যাপ্টারে একটা প্র্যাকটিস শিট যেখানে 50 থেকে 70টা মিনিমাম, ছোট চ্যাপ্টার হলে 50টা, বড় চ্যাপ্টার হলে 70টা কোয়েশ্চেন দিয়ে আমরা একটা প্র্যাকটিস শিট স্টুডেন্টদেরকে দেই। যেটা তুমি যে আমার কাছে পড়লা, আমার যে ক্লাসটা তুমি করলা, আমি সুন্দর করে স্লাইডের মধ্যে যে ক্লাসটা করাইলাম, সেই ক্লাসটার অনুপাতে তুমি কি কি জিনিসগুলো প্র্যাকটিস করবে যেটা তোমার কৃষি গুচ্ছতে আসার মতো, সেই জিনিসটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। সো যারা ভাইয়া আমাদের কোর্সে এনরোল করে নাই, এনরোল করে ফেলো, অফারে মাত্র 1899 টাকা ম্যাটেরিয়াল সহ ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, এনরোল করো। কৃষি গুচ্ছ এবং গুচ্ছের জন্য ইনশাআল্লাহ বেস্ট কিছু পাবা, বেস্ট। সবচেয়ে শক্তিশালী জারক কোনটা? মনে রাখবা, সবচেয়ে শক্তিশালী জারক হচ্ছে কি, আমরা বলছিলাম না, আমি একটু আগে মনে একটা কোয়েশ্চেনে বলছিলাম, যারা এসিড তারা কিন্তু জারক, যারা এসিড তারা জারক। তাহলে আমরা এখানে মনে রাখবো যে যারা এসিড তারা হচ্ছে কি জারক। ওকে, তার মধ্যে যারা হচ্ছে কি শক্তিশালী অ্যাসিড, মনে রাখবা যারা হচ্ছে কি শক্তিশালী অ্যাসিড, যারা শক্তিশালী অ্যাসিড তারা হচ্ছে কি শক্তিশালী জারক, তারা হচ্ছে কি তোমার শক্তিশালী জারক হয়। যারাই শক্তিশালী অ্যাসিড তারাই কিন্তু ভাইয়া শক্তিশালী জারক হচ্ছে। তাহলে দেখো আমি কি বলছিলাম এখানে, যে দেখো শক্তিশালী অ্যাসিডটা কিভাবে নির্ণয় করবে সেটা হচ্ছে ফ্যাক্ট। মনে রাখবা অক্সি অ্যাসিডগুলোর ক্ষেত্রে যে অ্যাসিডগুলোর ক্ষেত্রে অক্সিজেন আছে, সেই অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি তার শক্তিমাত্রা সবচেয়ে বেশি। যেমন এখানে যদি আমরা দেখি কেন্দ্রীয় মৌলের জারণ মান এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে তোমার কত +1, এখানে কত প্লাস সম্ভবত +3, এখানে কত +3, এখানে +5, আর এখানে কত +7। তোমরা এটা নির্ণয় করলে পারবা, আমার যেহেতু এই জিনিসটা আইডিয়া আছে আমি নির্ণয় করে ফেলছি। তাহলে HClO4 এটা হচ্ছে কি তোমার সবচেয়ে শক্তিশালী অ্যাসিড এবং এটাই কি সবচেয়ে শক্তিশালী জারক। আরেকটা কথা আমি বারবার বলি, HClO4 যেখানে পাবা সেটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হবে এবং এটা একদম ইজিলি তোমরা নির্ণয় করতে পারবা। তাহলে 52, 7, 8, 52, 15, 16 সেশনে এই প্রশ্নটা কিন্তু আসছে, রিপিটেড কোয়েশ্চেন, বারবার রিপিট হয় কোয়েশ্চেনগুলো। তাপমাত্রা পরিবর্তনের সাথে, এটাও আমরা পাইলাম অলরেডি, এটা আমার দেখা দরকার নাই, রিপিট কোয়েশ্চেন হয়েছে। নিচের কিন্তু জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে। তাহলে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কারা, আমরা একটু ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ও সাথী ফিরলে না হয়, জারক বিজারক ও সাথী ফিরলে না হয়, ফিরলে না হয়, ও সাথী ফিরলে না হয়, এটা হচ্ছে কি আমাদের ট্রিক্স। তাহলে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করবে কারা, ও থেকে কি মনে রাখবো আমরা ওজোন গ্যাস, কি মনে রাখবো আমরা ওজোন গ্যাস, এবং এই ও থেকে মনে রাখবো কি আমরা অক্সালিক অ্যাসিড H2C2O4। সাথী থেকে কি মনে রাখবো আমরা সালফার ডাইঅক্সাইড। তারপর ফিরলে তে কি মনে রাখবো আমরা আয়রন 2+, ফিরলেতে কি মনে রাখবো আমরা আয়রন 2+ মনে রাখবো। তারপর কি লেড 2+, Pb2+ মনে রাখবো। না থেকে মনে রাখবো আমরা নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড NO, এরপর কি HNO2 নাইট্রিক অ্যাসিড। হাইতে কি মনে রাখবো আমরা হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। তাহলে দেখো তো কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে। এখানে জারক ও বিজারক হিসেবে এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে, দুইটা এখানে কাজ করতেছে। ক্লিয়ার? তাহলে ও সাথী ফিরলে না হয়, এই হচ্ছে আমাদের ট্রিক্স। ঠিক আছে সবাই, পরের কোশ্চেন। ওকে, পরের কোশ্চেনে দেখি আমরা 23 নাম্বার কোশ্চেন কি আছে, কোনটি বিজারক হবে, এটা তোমরা অ্যানসার করবা, এটা তোমরা অ্যানসার করে এইটাও কমেন্টে দিবা। সো তোমাদের হোমওয়ার্ক কিন্তু এটাও 14-15 সেশন আসছে, তোমরা বলবা যে কোনটা এটা বিজারক। আমি অলরেডি এক্সপ্লেনেশন আগে দিয়ে আসছি। ওকে, আচ্ছা, 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করো। S = % × 10 ডিভাইডেড কি আণবিক ভর। সিম্পল কোশ্চেন। পার্সেন্ট কত 20 × 10, আণবিক ভর কত, এখানে কার কথা বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড 40, তার মানে কত আমার এখানে 20 দোকানে 200 ডিভাইডেড কি 40 ইকুয়াল কত এখানে পাচ্ছি আমরা, বলো তো দেখি, আমরা পাচ্ছি কত এখানে 5 মোলার পাচ্ছি, কত পাচ্ছি 5 মোলার। 14-15 সেশনের কোশ্চেন। একজন ডায়াবেটিকের রক্তে গ্লুকোজের পরিমাণ 360 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে এর পরিমাণ মিলিমোল পার লিটার এককে কত। তো তোমাদেরকে আমি একটা ট্রিক্স দিব যেটা আমি পার্সোনালি ইউজ করি, সেটা হচ্ছে তোমার এখানে মিলিগ্রাম পার ডেসিলিটার নাকি মিলিমোল পার লিটার ওটা নির্ণয় করার কোনো দরকার নেই। তুমি দেখবা তোমার কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কি, সেটা কত দেওয়া আছে, এখানে 360। মনে রাখবা মান যদি তোমার 18 এর ছোট হয়, তোমার কোশ্চেনে যে মানটা দেওয়া থাকবে সেটা যদি 18 এর ছোট হয়, তবে তাকে আমরা কি করব 18 দিয়ে গুণ করব। যদি 18 এর বড় হয় তবে আমরা তাকে কি করব 18 দিয়ে ভাগ করব। দ্যাটস ইট। তাহলে দেখো তোমাকে কি দেওয়া আছে সেটা দেখাও দরকার নাই, কোন এককে দেওয়া আছে সেটা দেখা দরকার নাই, তুমি জাস্ট খেয়াল করবা 18 এর ছোট আছে কিনা। এখানে কি 18 এর ছোট না বড় আছে 360, তাহলে 360 যেহেতু 18 এর বড়, আমি এটাকে 18 দিয়ে ভাগ করব। তাহলে কত আসতেছে আমার 18 × 36 20 আসতেছে। সো আমরা বলতে পারতেছি কি এখানে 20 মিলিমোল পার লিটার। এই হচ্ছে কি আমার ট্রিক্স।
তো তোমরা এখানে কি করতে হবে না করতে হবে জাস্ট মনে রাখবা না, 18 এর ছোট হলে 18 দিয়ে গুণ, 18 এর বড় হলে 18 দিয়ে ভাগ। এটা হচ্ছে আমার নিজস্ব ট্রিক্স। তো তোমরা আশা করি এটা অ্যাপ্লাই করে তুমি প্যাথোলজিক্যাল রূপান্তরে যে কোনো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। পরের কোশ্চেনে চলো। 1.50 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে? একদম সিম্পল, মোল সংখ্যা দেওয়া আছে 1.50। আমি কি বলছিলাম যে মোল সংখ্যা থেকে যখন তুমি ভর সংখ্যা যাবা আণবিক ভর দিয়ে গুণ করবা, 44 দিয়ে গুণ করো, তাহলে কত আসতেছে? এখানে 66 আসতেছে। কত? 66। ক্লিয়ার না? একদম ইজি, একদম ইজি কোশ্চেন, নরমাল কোশ্চেন। বাউতে 8 9 আসছে, দেখছো কত সহজ কোশ্চেন। 600 ml 0.2 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে কি পরিমাণ পানি যোগ করলে দ্রবণটি 0.1 নরমাল হবে? এটা মোলারিটি ছিল, এটা মোলারিটি ছিল। ওকে, তাহলে আমরা মনে রাখবো কি V1S1 ইকুয়াল কি V2S2। আমাদের কি নির্ণয় করতে হবে? V2 নির্ণয় করতে হবে। তাহলে কত আসতেছে আমাদের? V1S1 ডিভাইডেড কি S2। আমরা দেখো V1 কত এখানে তোমার 60 ইনটু 0.2 ডিভাইডেড কত এখানে 0.1। তাহলে আমরা কি করব? আমি কি বলছিলাম যে 0.1 দিয়ে কাউকে ভাগ করা। তাহলে মনে রাখবা কাউকে 0.1 দিয়ে ভাগ করা যে কথা, তাকে আমরা 0.110 দিয়ে গুণ করা, একই কথা, বুঝছো? তাহলে আমার কত আসবে? উপরে আসবে আমার 600 আর কত 0.2। তার মানে কত আমাদের আসতেছে? এটা দিয়ে যখন এটাকে কাটবে, এখানে কত 600 আর এখানে কত আসছে 0.2। 600 ইনটু 0.2 মানে কত বলো? 600 ইনটু 0.2 কত? 6 দুগুণে 12 মানে কি 12 আসতেছে। সরি 120। কত আসতেছে? 120 আসতেছে, 12 না 120। তাহলে আমরা বলতে পারতেছি এখানে দ্রবণের সাথে কি পরিমাণ পানি যোগ করলে এখন 120 ক্যান্সেল হবে না। তাহলে তুমি পাইছো কত? V2 টা 120 পাইছো। তোমার V1 কত ছিল? 60 ছিল, -60। তাহলে ডেল V ইকুয়াল কত আসতেছে আমাদের এখানে? 60 আসতেছে। আলটিমেটলি 60 হচ্ছে কি আমার অ্যান্সার। বুঝছো সবাই? বুঝছো? ওকে, এরপরে চলো আমাদের 1 পয়েন্ট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট সালফিউরিক অ্যাসিডের ভর কত? মনে রাখবা আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে এবং কি ভর দেওয়া আছে, সরি তোমার আয়তন দেওয়া আছে, তখন ভর ইকুয়াল আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন ml, আয়তন ml এ নির্ণয় করে ফেলো, দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে আপেক্ষিক গুরুত্ব কত? 1.8 ইনটু কত 500। তাহলে কত আসতেছে এখানে? তোমার প্রায় 900 গ্রাম আসতেছে, 900 গ্রাম। অ্যান্সার কত? 900 গ্রাম। তো সূত্র কি? আপেক্ষিক ভর ইকুয়াল আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন, দ্যাটস ইট, আর কিছু না। আপেক্ষিক গুরুত্ব ইনটু আয়তন, তাহলে আয়তনটা কি ml এ থাকলে এটা গ্রামে আসবে অ্যান্সারটা, এইটুকুই, আর কিছুই না। 29 নম্বর দেখো 72 গ্রাম পানির অনুসংখ্যা কত? তাহলে 72 গ্রাম, তাহলে আমরা ধরলাম কত এখানে 72 গ্রাম দেওয়া আছে। আমরা এটাকে কি করব? আণবিক ভর দিয়ে ভাগ করব, 18 দিয়ে ভাগ করলাম, এই হচ্ছে 18 ইনটু পানির অনুসংখ্যা কত? আমরা কি করব? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 দিয়ে গুণ করব। সো আমরা দেখো এখানে কাটতে পারি, এটা দিয়ে এটাকে কাটলে কত 4, তাহলে 424, তাহলে 24 এখানে পাইলাম, ঠিক আছে? তাহলে 424, তো 24 যেখানে আছে এটাই অ্যান্সার। আমাদের বাকি জিনিসটা আমাদের নির্ণয় করার দরকার নেই, আমরা এখানে পেয়ে গেছি অলরেডি, বুঝছো? একদম ইজি কোশ্চেন, এগুলো একদম নরমাল, কোনো কনসেপ্ট লাগে না হামুনি। অ্যাভোগাড্রো সংখ্যা কি? আমরা সবাই জানি কি অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে কি একটা অণুর সংখ্যা বোঝায়। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে কি বোঝায়? অণুর সংখ্যা বোঝায়। এই হচ্ছে কি আমরা 30 নাম্বার কোশ্চেন দেখলাম। এরপরে দেখি হ্যাঁ আমাদের পরিমাণগত রসায়ন থেকে 2009 10 6 7 বিভিন্ন সেশনের কোশ্চেন আমরা সলভ করলাম। এই ছিল মোটামুটি কোশ্চেন। ওকে, এখন আসো মেইন অ্যানাউন্সমেন্ট, যেটা আমাদের কৃষি গুচ্ছ এবং গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স, সব থেকে জনপ্রিয় কোর্স রিস্টার্ট 2.0, যেখানে তোমরা টিচার হিসেবে কাদেরকে পাচ্ছ, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। টিচার কাদেরকে পাচ্ছ? তো এমন মানুষদেরকে পাচ্ছ যারা অলরেডি কৃষিগুচ্ছ এবং গুচ্ছদের টপ পজিশন করে আসে এবং সেই সাথে তোমার কৃষিগুচ্ছ এবং গুচ্ছ নিয়ে দীর্ঘদিন যাবত অভিজ্ঞতার সাথে পড়াচ্ছে। আমি থাকছি এখানে বায়োলজি কেমিস্ট্রি, তোমার শাওন ভাই থাকতে বা কেমিস্ট্রিতে তোমার রূপায়ণ ভাই, এবং হচ্ছে তোমার কি স্বাধীন ভাই থাকছে এখানে ফিজিক্স, সরি ম্যাথে থাকছে, তারপর তোমার মারুফ ভাই থাকছে ফিজিক্সে, ঠিক আছে? তার মানে কি দেখো একদম টপ নচ একটা টিচার প্যানেল পাচ্ছ এখানে। দেখো গুচ্ছে প্রথম, কৃষি গুচ্ছে তৃতীয়, এই ভাইয়া পর্যন্ত তোমাদের টিচার প্যানেল আছে। তার মানে বুঝতেই পারতেছো অসমিয়ামের রিস্টার্ট 2.0 কতটা প্রিমিয়াম। আজকে থেকে কিন্তু ওরিয়েন্টেশন দিয়ে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো অফারে মাত্র 1899 টাকা এনরোল করতে পারবা। আর এখানে দেখো কোর্স ফিচারে কি থাকতো? 60+ লাইভ ক্লাস, 120+ অনলাইন এক্সাম, প্রিন্টার মডেল টেস্ট, যেটা তুমি বাসায় বসেই অফলাইন সিস্টেম এক্সাম দিবা। কৃষি ও গুচ্ছ টপার দ্য মেন্টরশিপ, যেটা তোমার অ্যাডমিশন জার্নিকে একদম স্মুথলি নিয়ে যাবে। ডাউট সলভিং, এবং ডাউট সলভিংটা দিব হচ্ছে আমাদের বিগত বছরের চান্স পাওয়া শিক্ষার্থীরা, যারা টপ পজিশনে চান্স পাইছে, তারাই তোমাদের বিভিন্ন কোশ্চেনের, তুমি যে কোশ্চেনটা বুঝবা না সেটা তুমি ডাউট সলভিং গ্রুপে দিবা, তারা তোমাকে সলভ করে দিয়ে দিবে। এরপর ম্যাটেরিয়ালস হিসেবে তোমার হোম ডেলিভারি চলে যাবে একটা প্র্যাকটিস বুক, লাস্ট ফাইভ সাজেশন এবং কি আমাদের ওএমআর বুক। মাত্র 1899 টাকায় এই কোর্সটা এখনো তোমরা এনরোল করতে পারবা।